অঘ্রাণের শেষান্তের এক প্রভাতের কথা। প্রকৃতিতে আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে শীত। বাতাসের সাথে মিশে আছে হিমধারা। আজকের সকালটা ধূসর, সূর্যটা মেঘের কোলে লুকিয়ে আছে, কুয়াশায় ঢেকে আছে চারিপাশ। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজে, অথচ প্রকৃতির দিকে চোখ ফেললে তড়িৎ বলে দেওয়া যায় সকালটা নেমেছে সবেই, বেলা করায়নি এখনো। শীতের সকালগুলোই একটু বেলা করে ঘুমানোর অভ্যাসদের। তুলতুলে কম্বলটাকে শরীরে মুড়িয়ে ঘুমের দেশে বিচরণ করছে তে। সকালে ইয়ঞ্জুন স্কুলে যাওয়ার জন্য তাকে ডেকে গিয়েছেন আগেই, তবে তে ঘুমু ঘুমু গলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ কলেজে যাবে না, শুধু ঘুমাবে। তখন ইয়ঞ্জুন বিরক্ত হয়ে বলে, জামাই লেকচারার আর বউ ফেলের ওপর ফেল করছে। কয়েকদিন বাদে যখন কলেজে জানাজানি হবে তখন সবাই হাসবে স্যারের বউ ফেল করেছে বলে। হাসির পাত্র হতে হবে তোকেও। জাংকুকের শিক্ষকতার ওপর প্রশ্ন উঠবে। এবার তো একটু সিরিয়াস হ, একটু পড়ায় মন দে। তে তখনও তার মায়ের কথায় পাত্তা না দিয়ে নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। মেয়ের পক্ষ থেকে কোনো আশানুরূপ উত্তর না পেয়ে ইয়ঞ্জুন হাই হাই করতে করতে চলে যায়। দ্বিতীয়বারের মতো তে যখন গভীর ঘুমে বিভোর ছিল তখন বালিশের পাশে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ভাইব্রেশনে পুরো খাটটাই যেন নড়ে উঠল। ঘুমে ব্যাঘাত ঘটল তের। চোখ থেকে ঘুম ছুটতেই কপালে বিরক্তির ভাঁজ পড়ল। চোখের উপর থেকে স্লিপিং মাস্কটা সরিয়ে এক হাতে ফোনটা হাতে নিল। আন্দাজে স্ক্রিনে টাচ করে কানে দিল ফোনটা। এরপরে বিরক্তি ভরা স্বরে কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে পুরুষালী কোমল স্বর ভেসে এলো, শুভ সকাল মিসেস। স্বরটা কর্ণকুহারে পৌঁছাতেই চোখ বন্ধ করে হাসল তে। সে হাসির শব্দ হলো না, শুধু আনন্দ প্রকাশ হলো। এমন একটা স্বর শুনে ঘুম ভাঙলে প্রফুল্লিত চিত্তে দিন পার করা যায়। কপালের উপর থেকে বিরক্তির ভাঁজ সরে গেল। আনন্দরা এসে উকি দিতে লাগলো। অপর পাশের মানুষটা টের পেল না। তে নিজের অবস্থান পরিবর্তন না করে ঘুমু ঘুমু স্বরে উত্তর দিল, শুভ সকাল জনাব। তের স্বরে ঘুমের অস্তিত্ব টের পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল অপর পাশের ব্যক্তি। 10টা বাজে এখনো ঘুমাচ্ছ? কলেজে যাওয়ার ইচ্ছে নেই? তে আবারও হাসলো। ঘুম কাটতে শুরু করেছে। জাংকুকের মনের ভাব যাচাই করার জন্য সে বলল, ভাবছি যাবো না, ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। রাতে তো আপনি ঘুমাতে দিলেন না। জাংকুকের স্বরে এবার বিস্ময় ছেয়ে গেল। আমি দিইনি? গতকাল রাতে খাবার শেষে ঘুমানোর সময় জাংকুক ভালো মন্দ জিজ্ঞেস করতে ফোন দিয়েছিল ঠিকই। কথার মাঝে তে আবদার করে বসলো সারা রাত কথা বলবে। বাধ্যগত বিবাহিত প্রেমিক জাংকুক সরল মনেই মেনে নিয়েছিল প্রিয়তমার আবদার। এরপর রাত 3টা অবধি সুখ দুঃখের আলাপ করেছিল তারা। কখনো প্রেয়সী বলছে প্রিয়তমা শুনছে, কখনো প্রিয়তম বলছে প্রেয়সী শুনছে, আবার কখনো দুজনেই চুপচাপ ভাবছে। এভাবেই কেটেছে ঘন্টা 3। ঘড়ির কাঁটা 3টার ঘর পেরোতেই ঘুম প্রিয়তে ঘুমু ঘুমু চোখে সবকিছু আধার দেখছিল। ঘুমে ঢুলুঢুলু হয়ে ঘুমানোর কথা বলে ফোন রাখলো। ঘুম নেমেছিল জাংকুকের চোখেও। সেও ঘুমকে সায় দিয়ে ঘুমিয়ে পড়লো। চোখে ভীষণ ঘুম, তাতেও তে ঘুমালো না। বিছানায় গা এলিয়ে দিতেই তের মাথায় দুষ্টু বুদ্ধি এসে হানা দিল। লোকটা এখন তার প্রেমিক পুরুষ, তাও বৈধ। প্রেমিকদের জ্বালানো প্রেমিকাদের জাতিগত অধিকার। আর নতুন প্রেমে পড়লে তো রাত জাগাটা খুবই দরকার। আর মশাই আরামে ঘুমাবেন তা তো হতে দেওয়া যাবে না। ঘুমে ওর চোখও বুঝে আসছে, তবুও ঘুমাবে না। আজ জাংকুককে বিরক্ত করবেও। তাই তে জাংকুককে আবারও কল দিল। জাংকুক ঘুমের মাঝে ফোন ধরে কানে দিয়ে যখন হ্যালো বলল, তখন তে ঠোঁট চেপে হেসে জিজ্ঞেস করলো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ঘুমে কাদা জাংকুক শুধু হুহা করছিল। তে আচ্ছা আপনি ঘুমান বলে ফোনটা কেটে দিয়েছিল। তারপর এই ঠিক মিনিট 2 বাদে আবারও কল দিল। জাংকুক ঘুমু ঘুমু স্বরে বারবার বলছিল, ঘুমিয়ে পড়ো, রাত জাগলে মাইগ্রেনের ব্যথা উঠবে। তে কানে তোলেনি সে কথা, বিরক্ত করেই যাচ্ছিল। শেষমেশ জাংকুকের চোখ থেকে ঘুমকে বিদায় করে তবেই শান্ত হয়েছে। জাংকুক যখন পুরোপুরি স্বাভাবিক স্বরে বলল, তুমি কি কিছু বলতে চাইছো? কোনো সমস্যা হয়েছে তে? তে বুঝে নিল জাংকুকের চোখ থেকে ঘুম চলে গিয়েছে। নিজের কার্য সিদ্ধি হয়ে গেছে ভেবে পাকা হাসলো সে। তারপর একটা হাই তুলে বলল, গুড নাইট বলা হয়নি, সেটা বলতেই ফোন দিয়েছিলাম। এখন বলছি গুড নাইট। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। ঠোঁট চেপে হেসে ফোনটা রাখলো তে। জাংকুক হতবিহ্বল হয়ে বসে রইল বিছানায়। তবে এখন কি তে সেই ঘটনারই ইঙ্গিত করছে? তে আবারও ঘুমু ঘুমু স্বরে বলে উঠল, তা নয় তো কি, রাত 3টা অবধি আপনার কথায় ডুবে গিয়ে ঘুমাতে পারিনি আমি। তা কথা বলার আবদারটা কে করেছিল শুনি? এটা তো সিচুয়েশনের ডিমান্ড ছিল। প্রেমে পড়লে রাত জেগে কথা বলতে হয়। আবদারটা আপনার মনে ছিল আর আমার মুখে ছিল, তাই আমি একা দোষী না। আমাকে যে একটু পর পর কল দিয়ে ঘুম ভাঙিয়েছিলে
তার বেলায় সেই দোষটাও কি আমার? তে উঠে বসলো আর মোড়া ভেঙে হেসে বলল, জানেন না, প্রেমের সম্পর্কে প্রেমিকার কোনো দোষ থাকে না, তাই দোষটা আপনার। আমি নিরীহ ভোলা ভালা মেয়ে, কোনো দোষ করতে পারি? জাংকুক তার অফিস রুমে বসেছিল, এক হাতে ফোন ধরা আর অন্য হাতে ডেস্কের উপরে রেখে পেপার ওয়েট ঘোরাচ্ছিল। সেই অবস্থাতেই হেসে উঠল নিঃশব্দে, আর হেসেই বলল, তা আমার তথাকথিত ভোলা ভালা প্রেমিকা, আপনার নিরীহ চেহারাটা কবে নাগাদ এই কলেজের ক্যাম্পাসে দেখা যাবে? মিস করছেন নাকি? টিপ্পনি কাটলতে জাংকুক সরাসরি উত্তর দিল না, কথা ঘুরিয়ে বলল, স্ত্রীকে লেখাপড়ার ব্যাপারে গাইড করা স্বামীর দায়িত্ব। আপাতত দায়িত্ব পালন করছি। 10টা বেজে গিয়েছে, আমাদের ক্লাস শুরু 10:45 থেকে। আসবে না? এসব পড়ালেখা ভালো লাগে না আমার, যাব না। মূলত আজ জাংকুকের ক্লাস নেই, জাংকুককে দেখার জন্যই তো কলেজে যায়। আজ যেহেতু দেখা হবে না, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যাবে না। জাংকুক আবারও বলল, প্রেমে পড়ে পড়ালেখাকে কেজি দরে বিক্রি করে দেওয়ার ভাবনা চিন্তায় আছেন নাকি? প্রেমের আগেই বিক্রি করে দিয়েছি পড়ালেখা। মাকে স্কুলে থাকতেই বলেছি, পড়ালেখা বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে দাও। এসব পড়ালেখা আমার দ্বারাই হবে না। মাই ঠেলে ঠুলে এ অব্দি নিয়ে এসেছে, তখন আমার কথায় যদি বিয়ে দিয়ে দিত, এতদিনে আমার বিয়ে শাদী হয়ে 3-4টে বাচ্চার মা হয়ে যেতাম। আন মনে কথাটা বলে ফেললো তে, বলেই জিভ কামড়ালো। ইস, কি বলে ফেললাম, এবার লোকটা মজা নেবে নিশ্চয়ই। হলো ঠিক তাই। জাংকুক মজার ছলে বলল, স্বামীর সংসারের ভাবনা তাহলে বাচ্চা কাল থেকেই ছিল তোমার? এতদিন আমি শুধু তোমাকে ইনোসেন্ট ভেবে এসেছিলাম, কিন্তু এদিকে যে তুমি মনে মনে 3 বাচ্চাকে জন্ম দিয়ে আমার কলেজে ভর্তিও করে ফেলেছো, তা তো কল্পনা করতে পারিনি আমি। সাংঘাতিক। ভালো মতোই জব্দ হলো তে। লোকটা দুদিক থেকে সুতো টেনে গিট দিয়ে পেঁচিয়ে ধরেছে ওকে। সে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনার জন্য আমার মনে যে অনুভূতিগুলো আছে সেগুলোকে থাকতে দিন। বারবার পড়াশোনার কথা বলে এদিক ওদিক সরাতে বাধ্য করবেন না। পড়ালেখা আমাদের সম্পর্কের আওতায় নেই, তাই ওটা বাদ। ওসব পড়ালেখার কথা বলে মুড অফ করবেন না আমার, আগেই বলে দিচ্ছি। জাংকুক হাসতে হাসতে জবাব দিল এক কঠিন কথা, তোমার দেওয়া শর্ত অনুযায়ী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমার বাড়ি তোমার পা পড়বে না। এবার তুমি জানো, তুমি ফেল করে সময়টাকে আরো বাড়াবে নাকি সময় মতো পড়াশোনা করবে। তোমার পড়ালেখা, তোমার সংসার, তোমার সিদ্ধান্ত। আমার কি? তে স্পষ্ট টের পেল নিজের দেওয়া শর্তে সে নিজেই ফেঁসে গিয়েছে। নিজের জালে নিজেরই পা আটকাবে একদিন। আফসোস হলো তের, কিন্তু জাংকুকের কাছে প্রকাশ করলো না। পড়ালেখার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি যে কোনো সময় এই ছাত্রী নামক চাকরি থেকে ইস্তফা দেব। রেগে যাচ্ছে তে। জাংকুক টের পেয়ে প্রসঙ্গ বদলালো, এসব ব্যাপারে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। প্রেমের মাঝে পড়ালেখা টানলে প্রেমটাই ভেস্তে যাবে। আপাতত প্রেমটা চলুক বাঁধীন ভাবে। সে শান্ত স্বরে বলল, কলেজে সত্যি আসবে না? আজ তবে দেখা হচ্ছে না। রাগ ঝরে গেল তের। প্রেমে দূরত্ব আসতে নেই, নিয়মিত সংস্পর্শে থাকতে হয়। চক্ষু তৃষ্ণা বলে একটা ব্যাপার আছে না, এখন একদিন না দেখলেও মন কেমন করে। তে আকস্মিক বলে উঠল, আগে প্রায় বিকেলে হাঁটতে বেরোতাম, পরন্ত বিকেলে কথা বলতে বলতে ফুটপাত ধরে হেঁটে যেতাম বহু দূর। তখন আমার হাঁটার সঙ্গী ছিল জেনি। আজ জেনির বদলে আপনি আমার সঙ্গী হবেন? জাংকুক ভুরু কুচকালো, কিছুক্ষণ ভাবলো, হঠাৎ হেসে দিয়ে বলে উঠল, জীবন সঙ্গী হতে পারলে হাঁটার সঙ্গীও হতে পারা যায়। তৈরি হয়ে কল দিও, আমি এসে নিয়ে যাব। সত্যি? থ্যাংক ইউ। উচ্ছ্বসিত গলায় বলল তে, তার খুশির মাত্রা স্বরে জানান দিচ্ছে। অল্পতেই খুশি মেয়েটা। ক্লাসের সময় হয়ে গেছে, এখন রাখি। আচ্ছা। রাখবে বলেও রাখলো না জাংকুক। শীতল গলায় বলল, উঠে কিছু খেয়ে নিও, এতক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। নিজের খেয়াল রেখো, বাই। তেও প্রসন্ন হেসে ফোনটা রাখলো। ধূসর বিকেল, মৃদু বাতাসে ঠান্ডা ভাব। ফুটপাত ধরে হাঁটছে তে আর জাংকুক। তের গায়ে ডিপ পার্পল কুর্তি আর জিন্স স্কার্ফ। রেডি হওয়ার সময় চাদর নামিয়ে বিছানায় রেখেছিল। দিনের বেলায় বাড়ির ভিতরে শীত আসে না। ভেবেছিল বের হওয়ার আগে গায়ে জড়িয়ে নেবে, কিন্তু জাংকুকের ফোন পেয়ে তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে ছুটতেই চাদরের কথা খেয়াল থেকে সরে গেল। ভুলটা টের পেল বাইরে শীতল হাওয়া গা ছুঁতেই। ততক্ষণে সে গেট পেরিয়ে জাংকুকের সাথে ফুটপাত ধরে হাঁটছে। দুজনেই নীরবে হাঁটছে। নীরবতা ভাঙলো তে। বলল, আজকের পরিবেশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। জাংকুক পাশে তাকালো, একটা শীতল দমকা হাওয়া বয়ে গেল। তে কেঁপে উঠলো শীতে। জাংকুক তা পরখ করে বলল, শীত বিলাস করার জন্য বুঝি গায়ে চাদর জড়িয়ে আসুনি? তে বলল, তাড়াহুড়োয় বেরোতে গিয়ে ভুলে গিয়েছিলাম। জাংকুকের গায়ে ধূসর ফুল ওভার গেঞ্জি, কালো প্যান্ট আর কালো কালারের একটা শাল ভাঁজ করে ঘাড়ের দিক দিয়ে নিয়ে সামনে ছেড়ে দেওয়া। শালটা খুলে তের গায়ে জড়িয়ে দিয়ে জাংকুক বলল, ভুলে গিয়েছো নাকি আমার শালটা গায়ে জড়ানোর সুযোগ খুঁজছিলে? কোনটা?
কৌতুকের সুরে বলল জাঙ্কুক। শালটা আড়াআড়ি ভাবে গায়ে জড়িয়ে নিল তে। ঠান্ডা ঠান্ডা ভাবটা কিছুটা কমে এলো। তে শালের দিকে তাকিয়ে হাসলো, তারপর জাঙ্কুকের দিকে চোখ সরিয়ে বলল, সুযোগের অধিকার আছে আমার, নিতেই পারি। মহারানী তো দেখি অধিকারের লড়াইয়ের রাস্তায় নেমে পড়েছে। শাল না দিলে বোধহয় ব্যানার নিয়ে মিছিল নেমে পড়তো। সাংঘাতিক। তে হাসলো। এ কথা সে কথা চলতে থাকলো। কথার মাঝে এগোতে লাগলো দুজনে। ফুটপাতের ধারে রেশমি চুড়ি নিয়ে বসে আছে এক মহিলা। পাশ দিয়ে যাওয়ার সময় জাঙ্কুক থামলো। তের উদ্দেশ্যে বলল, চুড়ি নেবে তে? শতকরা ৯৫% বাঙালি নারী রেশমি চুড়ি পছন্দ করে। তের পছন্দ অপছন্দের তালিকার সম্পর্কে খুব বেশি ধারণা নেই জাঙ্কুকের। ধীরে ধীরে যেগুলো সামনে আসছে সেগুলো জানতে পারছে। ৯৫% নারীর মধ্যে তে আছে কিনা নিশ্চিত নয় সে। তাও মনে হলো তাই জিজ্ঞেস করলো। জাঙ্কুকের কথায় তে থামলো। চুড়ির ঝুড়ির দিকে তাকিয়ে মুখটা প্রফুল্লতায় ভরে উঠলো। চুড়ি জিনিসটা বেশ পছন্দ ওর। শাড়ি পরা হয় না বলে রেশমি চুড়িও বেশি পরা যায় না। মেয়েরা পছন্দের জিনিস পড়ুক বা না পড়ুক, চোখে নেশায় কিনে রাখে, নিজের রুমে ড্রেসিং টেবিলের ড্রয়ারে সাজিয়ে রাখে। তেও তার ব্যতিক্রম না। তের মুখভঙ্গি দেখে জাঙ্কুক বুঝে নিল তে ৯৫% নারীর মধ্যেই পড়ে। জাঙ্কুক খানিক ভাবলো, আমেরিকান এক জরিপে বলা হয়েছে শতকরা ৮০% নারীর পছন্দ নীল রং। আর বাঙালি নারীদের বিশাল একটা অংশ এই ৮০%-এর মধ্যে পড়ে, বিশেষ করে পোশাক আর চুড়ির দিকে। তেও তাদের মধ্যে পড়তে পারে, সম্ভাবনা আছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক ঝুঁকে বসলো। খুঁজে খুঁজে ১ ডজন নীল চুড়ি হাতে নিল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, এটাই তোমার পছন্দ তাই তো? হাতটা দাও, আমি পরিয়ে দিই। বলেই তের হাতটা টেনে নিল। তে চমকালো, হাতের দিকে তাকালো এক পলক, তারপর জাঙ্কুকের দিকে। ওর যে নীল চুড়ি পছন্দ এটা জানলো কিভাবে লোকটা? ওর পছন্দ অপছন্দ সম্পর্কে খেয়াল আছে লোকটার। হাসি আরো চওড়া হয়ে এলো তের। জীবনে এত চুড়ি কিনেছে, এত খুশি এত সুখ বোধ কখনো হয়নি। কোনো চুড়ি এতটা বিশেষ লাগেনি যতটা এই চুড়িগুলো লাগছে। কারণটা হলো এই চুড়ি কিনে দেওয়া ব্যক্তিটা। চুড়ি পরানো শেষ হলে তে হাত নাড়িয়ে চুড়ির ঝনঝন আওয়াজ করলো। জাঙ্কুক অবাক হয়ে দেখলো শুধু। এই চুড়ির দাম কত হবে? ৩০-৪০ টাকা। অথচ তের খুশি দেখে মনে হচ্ছে যেন হিরে পেয়ে গেছে। অল্প কয়েকটা টাকার জিনিসে কেউ এতটা খুশি হতে পারে জানা ছিল না জাঙ্কুকের। সে তো জানতোই না তের পছন্দ অপছন্দ সম্পর্কে। শুধু আইকিউ কাজে লাগিয়ে চুড়ির কথা জিজ্ঞেস করেছে আর পরিয়ে দিয়েছে, ব্যাস। এতেই মেয়েটার এত খুশি দেখে মনে হচ্ছে চুড়ি নয়, যেন বিশ্ব জয় করে এনে দিয়েছে তাকে। আসলেই মেয়েদের খুশি করতে বেশি জিনিস লাগে না, কিছু বুদ্ধি, কিছু সময় আর কিছু টাকা খরচ করলে খুশিটা আপনা আপনি এসে হানা দেয়। খুশি মনে আরো কয়েক ডজন চুড়ি কিনে দিল জাঙ্কুক। তেও প্রফুল্ল মনে গ্রহণ করলো। কৃতজ্ঞতা ভরে চাইলো জাঙ্কুকের পানে। জাঙ্কুক শুধু হাসলো, বিল দিয়ে হাঁটা ধরলো আবার। যেতে যেতে বলল, হঠাৎ চুড়ি কিনে দিলেন কেন? প্রেমিকের পক্ষ থেকে প্রেমিকাকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে উপরে থাকে চুড়ি। আমি উপরের তালিকা থেকে শুরু করলাম। থামলো, তারপর আবারও জিজ্ঞেস করলো, চুড়ি তোমার ভীষণ পছন্দ তাই না? তের মনটা ভীষণ ভালো। চঞ্চল গলায় বলল, সোনা রূপার গয়না ভালো লাগে না আমার। সোনা রূপার থেকেও এই চুড়ি আমার কাছে বেশি মূল্যবান, অনেক ভালো লাগে। আর যদি সেটা প্রিয় মানুষটা দেয় তো? প্রসন্ন হাসলো জাঙ্কুক। কয়েক মাস আগে জাঙ্কুকের এক বন্ধুর সাথে তার স্ত্রীর ভীষণ ঝগড়া হয়েছিল। ঝগড়ার মূল কারণটা ছিল পাশের বাড়ির ভাড়াটিয়া তার বউকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছে। ওই মহিলা নাকি তার কাছে এসে চুড়ি দেখিয়ে রসিয়ে রসিয়ে গল্প করেছে। এবার সেও বায়না ধরেছে তাকেও অমন চুড়ি কিনে দিতে হবে। কিন্তু সে চুড়ির দাম অনেক, তার কাছে না থাকায় সে দিতে পারেনি। সে বুঝিয়েও বলেছিল যে পরে টাকা হলে কিনে দেবে, কিন্তু তার বউ মানতে নারাজ। তার চুড়ি লাগবে মানে লাগবেই। চুড়ি না পেলে নাকি সে পাশের বাড়ির ভাবির কাছে ছোট হয়ে যাবে। তখন থেকেই তর্কাতর্কি ঝগড়াঝাটি নিত্যদিনের সঙ্গী হলো। শেষে ঋণ নিয়ে তাকে চুড়ি কিনে দিতেই হলো, তবে শান্ত হলো। সবটাই জাঙ্কুকের নিজের চোখে দেখা। এই ঘটনার পর থেকে জাঙ্কুকের মনে ভয় কাজ করছিল, তার জীবন সঙ্গী তার বন্ধুর বইয়ের মতো হবে না তো। অথচ আজ ওর জীবন সঙ্গী নিজেই বলছে ওর সোনার রূপ পছন্দ না। জাঙ্কুকের মনে পড়ল যিশুর বাড়ি সেদিন সোনায় মুড়িয়ে থেকেও তে কেমন হাঁসফাঁস করছিল। সেদিন ওর গায়ে কয়েক লক্ষ টাকা সোনা ছিল, তবে মুখে হাসি ছিল না, যা আজ ৩০ টাকা চুরি এনে দিয়েছে। ২ দিন আগেও নিজের স্বামীর গাড়ি থেকে খুশি হতে পারলো না যতটা রিক্সায় চড়ে খুশি হয়েছিল। এমনকি সে দামি রেস্টুরেন্টে খেতেও যায়নি, রাস্তার পাশে স্টল থেকে ফুচকা আর আইসক্রিম খেয়েছিল। এই ছোট ছোট কথাগুলো ভেবে জাঙ্কুকের মনটা ভরে উঠল। তে ওর বন্ধুর বউয়ের মতো উচ্চ বিলাসী না, ওর শখ আহ্লাদ একেবারেই সাদামাটা, অল্পতেই খুশি হয়ে যায়।
তার সাথে তুলনা করতে গিয়ে তেকেই বিজয়ী হিসেবে পেল চাঙ্কুক। এই মেয়ে আর যাই হোক অন্যের পরিধানের জিনিস থেকে সংসারে অশান্তি করবে না। চাঙ্কুকের আকস্মিক কেন যেন আনন্দ হলো, মনটা প্রশান্তিতে ভরে উঠল। বন্ধুর কথা ভাবতেই নিজেকে সৌভাগ্যবান মনে হলো। এই মুহূর্তে তার বন্ধু যেন তার পিঠে চাপড় দিয়ে বলে উঠল, দেখ তুই কত লাকি চাঙ্কুক, এমন মেয়ে কজনই বা পায়, তোর জীবন সেট। আমাকে দেখ, বউকে খুশি করতে গিয়ে ঋণের বোঝা কাঁধে এসে পড়েছে, তবুও মন পাচ্ছে না। চাঙ্কুক এবার প্রসন্ন হেসে তের দিকে তাকিয়ে বলল, তুমি তো দেখি খুব অল্পতেই খুশিতে। তে জবাব দিল, ছোটবেলায় বাবাকে হারানোর পর কিছুটা অভাবের ছোঁয়া লেগেছিল গায়ে। তখন মাই বলতো, অল্পতে খুশি হতে শেখ। যারা অল্পতে খুশি হয় তাদের জীবনটা সুখের হয়। ইচ্ছে আশা স্বপ্নগুলোকে নিজের সাধ্যের মতো রাখবি, তাহলে আর হতাশ হবি না। তখন থেকেই হয়তো আমি এমন হয়ে গেছি, সুখগুলোকে অল্প কিছুর মধ্যে খুঁজে নেওয়া শুরু করেছি। খুশি ভরা কণ্ঠদের ওর কথাগুলো চমৎকার শোনালো। চাঙ্কুকের মন ছুঁয়ে গেল। আসলে অল্পতে যারা খুশি হয় দিন শেষে তারাই সুখী হয়। চাঙ্কুক হেসে দিয়ে আবারও বলল, খুব চমৎকার শিক্ষা দিয়েছেন উনি তোমাদের। তেরও মায়ের প্রতি গর্ববোধ হলো। চাঙ্কুক এবার তের মাথায় হাত দিয়ে চুলগুলো হালকা নেড়ে দিয়ে বলল, আসলেই তো, আন্টির মেয়ে তো আন্টির মতোই চমৎকার হবে।